আপনার কি মলত্যাগ করার সময় খুবই যন্ত্রণা হয়, মলত্যাগ করার সময় রক্ত বের হয়, অথবা মলত্যাগের সময় অনেকক্ষণ সময় বাথরুমে কাটাতে হয়? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি কথা বলবো কনস্টিপেশন অথবা কষা পায়খানা কেন হয় এবং তার ঘরোয়া চিকিৎসা নিয়ে। প্রথমেই জেনে নিতে হবে যে আপনার কনস্টিপেশন বা কষা পায়খানার সমস্যাটি হচ্ছে কেন। এর জন্য আমি আপনাকে 5টি প্রধান কারণ বলবো। প্রথম কারণ, খাবারে যথেষ্ট পরিমাণ আঁশ বা ফাইবার না থাকা। আপনি সঠিক পরিমাণে শাকসবজি না খেলে, শুধুমাত্র ভাত বা রুটি এবং প্রোটিন খেলে আপনার কনস্টিপেশনের সমস্যা হতে পারে। সেই জন্য খাবারে যথাযথ পরিমাণ আঁশ বা ফাইবার অবশ্যই যোগ করবেন। আঁশ বা ফাইবার পেতে হলে আপনাকে যথাযথ পরিমাণে শাকসবজি এবং ডাল খেতে হবে, তাহলে দেখবেন অনেকটাই উপকার পেয়েছেন। দ্বিতীয় কারণ, দীর্ঘ সময় ধরে বাথরুমে বসে থাকা। আপনি মোবাইল নিয়ে গিয়ে টয়লেটে বসে মোবাইল চালাতে চালাতে যদি বাথরুম ব্যবহার করেন, সেক্ষেত্রে অনেক সময় আমাদের যে অ্যানোরেক্টাল রিফ্লেক্স হয় সেটা সঠিকভাবে কাজ করে না এবং সেই জন্য কষা পায়খানা বা কনস্টিপেশনের সমস্যা হতে পারে। এবার আপনাকে কি করতে হবে, আপনি যখন বাথরুমে যাবেন তখন আপনি মোবাইলটা রেখে যাবেন, তাহলে আপনার অল্প সময়ের মধ্যেই বাথরুমের কাজ সেরে ফেলা হয়ে যাবে, আপনার সময়ও বাঁচবে এবং আপনার কনস্টিপেশনের সমস্যা অনেকাংশে দূর হয়ে যেতে পারে। 3 নম্বর কারণ, মানসিক চাপ অথবা স্ট্রেস। এর থেকেও অনেক সময় কনস্টিপেশন বা কষা পায়খানার সমস্যা হয়। আপনাকে দিনে একটা সময় ফিক্স করতে হবে, যে সময় আপনি আপনার মস্তিষ্ককে রিল্যাক্স করবেন অর্থাৎ মেডিটেশন করতে পারেন, কোনো অডিও শুনতে পারেন বা কোনো বই পড়তে পারেন যেটাতেও আপনার ভালো অনুভব হচ্ছে। এরকম ভাবে প্র্যাকটিস করলে দৈনন্দিন অভ্যেসের মাধ্যমে আপনার কনস্টিপেশনের সমস্যা অনেকটাই কমে যেতে পারে। 4 বলবো পর্যাপ্ত জল না খাওয়া। এই ভুলটা আমরা অনেকেই করি। যদি সঠিক পরিমাণে আপনি ফাইবারও খাচ্ছেন, আপনার কোনো মানসিক চাপও নেই, তাহলেও আপনার শরীরে কষা পায়খানার সমস্যা হতে পারে, কারণ আপনি পর্যাপ্ত পরিমাণে জল খাচ্ছেন না। এবার জল না খেলে কি হবে, আমাদের যখন আমরা খাবার খাই তখন সেই খাবারটি আমাদের নাড়িভুড়ির মাধ্যম দিয়ে আমাদের শরীর দিয়ে বেরোয় এবং এই খাবারটি বেরোনোর জন্য একটা পরিমাণ জল লাগে, যে জলটি খাবারের দ্বারা শোষিত হয়ে বোলাস থেকে কাইম থেকে এটি মলে পরিণত হয় এবং সেই পরিমাণ জলটি যদি আপনি আপনার শরীরকে না দেন, তাহলে কিন্তু সেই খাবারটি বেরোতে সমস্যা হবে। আমরা সাধারণত ভাবি যে আমরা শুধুমাত্র বাথরুম ইউজ করলেই আমাদের শরীর থেকে জল বেরিয়ে যায়, কিন্তু এমনটা নয়। আমরা যখন ঘামি তখনও আমাদের শরীর থেকে কিন্তু জল বেরোয় এবং যখন আমরা ইভেন নিঃশ্বাস প্রশ্বাস নিই তখনও কিছুটা পরিমাণ আমাদের শরীর থেকে জলীয় বাষ্প বেরোয়। সেই জন্য প্রত্যেকটা দিন আপনারা চেষ্টা করবেন 2 থেকে 3 লিটার জল নিয়মিত খেতে। এতে আপনাদের কনস্টিপেশন বা কষা পায়খানাতে অনেকটাই উপশম হবে। 5 নম্বর কারণ, কিছু ওষুধ রয়েছে যেগুলো খেলে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কনস্টিপেশন বা কষা পায়খানা হতে পারে। এরকম কিছু ওষুধ হলো অ্যাসপিরিন, আইবুপ্রোফেন ইত্যাদি। আপনার যদি কোনো নতুন ওষুধ শুরু করার পর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কনস্টিপেশন বা কষা পায়খানার সমস্যা হয়, আপনি আপনার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে তাকে জানাতে পারেন। চিকিৎসক আপনার কথা শুনে আপনার কি কি প্রয়োজনীয়তার দরকার আছে সেগুলো করে দেবেন এবং তার সঙ্গে আপনার কি কি অন্য ওষুধ খাবার দরকার আছে সেটাও তিনি বলে দেবেন। এছাড়াও কিছু রোগ রয়েছে যেমন থাইরয়েড। এই রোগের ক্ষেত্রেও কনস্টিপেশন বা কষা পায়খানার সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনি খাবারের মধ্যে ফাইবারের বা আঁশের পরিমাণটা বাড়াবেন, এর সঙ্গে প্রচুর পরিমাণে জল খাবেন এবং নিয়মিত একটু হাঁটাহাঁটি করলে অনেকটাই উপশম পেতে পারেন। তারপরেও যদি উপশম না পান, তাহলে এই ভিডিওতে আমি 3টে ঘরোয়া পদ্ধতি কি করে কনস্টিপেশন থেকে বাঁচা যাবে এবং 3টে ওষুধের বিষয়ে বলেছি। 3টে ঘরোয়া পদ্ধতির মধ্যে প্রথমেই হচ্ছে, খাবারগুলোকে প্রকৃতির থেকে যেরম ভাবে খাবারগুলো আসে সেইভাবে খেতে হবে। অর্থাৎ যেমন আমরা ফ্রুট জুস এবং ফ্রুট অর্থাৎ ফলের রস এবং ফল, গোটা ফলের মধ্যে আমরা গোটা ফলটাকে চুজ করব। কেন করব? কারণ এই গোটা ফলের মধ্যে রয়েছে ফাইবার বা আঁশ, যা কিনা আমাদের পেট পরিষ্কার করতে সাহায্য করে এবং কনস্টিপেশন নিরাময়ে সাহায্য করে। এছাড়া দ্বিতীয় সমাধান হচ্ছে, বাথরুম যাওয়ার আগে অর্থাৎ মলত্যাগের আগে 30 মিনিট একটু হাঁটাহাঁটি করে নেবেন। এতে আপনার নাড়িভুড়িগুলির মধ্যে গতিবিধি সঞ্চালনটা সঠিকভাবে হবে এবং আপনার পায়খানা পরিষ্কার হবে। নম্বর 3 হচ্ছে, সঠিক পরিমাণে আপনাকে জল খেতে হবে। সঠিক পরিমাণে জল না খেলে খাবারগুলি সম্পূর্ণভাবে মলে পরিণত হতে পারে না এবং সেটা বের হতে সমস্যা হয়। সেই জন্য সঠিক পরিমাণে জল খেলে আপনাদের কনস্টিপেশন বা কষা পায়খানার সমস্যা অনেকটাই দূর হতে পারে। এছাড়াও যদি আপনাদের অসুবিধে
হয় তাহলে আপনারা ইসবগুল অথবা কলার ব্যবহার করতে পারেন। কলার ব্যবহার করতে হলে প্রত্যেকদিন 2টো করে আপনারা কলা খেতে পারেন, যার শারীরিক অনেক কিছু গুণাবলী রয়েছে। তাছাড়াও এটি কনস্টিপেশন বা কষা পায়খানার জন্য মহৌষধি হিসেবে গণ্য করা যেতে পারে। তাতেও যদি আপনাদের উপকার না হয় তাহলে আপনারা ইসবগুল খেতে পারেন। ইসবগুল আপনারা কি করে খাবেন? ইসবগুলের শিশির গায়ে দেখবেন লেখা রয়েছে যতটা নির্দেশ অনুযায়ী জলের মধ্যে ইসবগুল মিশিয়ে সাথে সাথে গুলে সাথে সাথে খাবেন। অনেক রোগীর কাছে শোনা যায় যে ওনারা ইসবগুল ভিজিয়ে রেখে দেন পরে খান। এমনটা করবেন না, যখন ইসবগুল জলে গুলবেন তখনই খেয়ে নেবেন। এবং যদি ইসবগুল আপনারা খান তাহলে প্রত্যেক দিন 2 লিটার জল খাওয়া কিন্তু ম্যান্ডেটরি অথবা বাধ্যতামূলক। এবং ইসবগুল খাওয়ার সবচাইতে ভালো সময় হচ্ছে ভরা পেটে। ইসবগুল কারা খাবেন না? যাদের পেটের কোনো সমস্যা রয়েছে, যাদের এটনিক কোলন রয়েছে, অথবা যাদের ইনফ্লেমেটরি বাউল ডিজিজ বা আইবিডি রয়েছে, তারা ইসবগুল অ্যাভয়েড করার চেষ্টাই করবে। এইবার আমি 3টে ওষুধ বলে দেব। এই ওষুধগুলি খুবই সহজে পাওয়া যায়। এই ওষুধগুলির জন্য আপনাদের কোনো চিকিৎসকের প্রেসক্রিপশনের প্রয়োজন নেই। এগুলো ওটিসি বা ওভার দ্য কাউন্টার ড্রাগ, মানে এগুলো গিয়ে দোকানদারের কাছে চাইলেই আপনারা পেয়ে যেতে পারেন। এদের মধ্যে প্রথম ওষুধ হলো গ্লিসারিন সুপোজিটরি। এই ধরনের ওষুধ যদি আপনাদের ঘরোয়া পদ্ধতিতে কষা পায়খানার সমস্যা না কমে তাহলে আপনারা দোকানে গিয়ে কিনে আনবেন। গ্লিসারিন সুপোজিটরির একটা ট্যাবলেট নেবেন, সেটাকে জলে কিছুক্ষণ ভেজাবেন, দিয়ে তারপরে বাঁ কাত হয়ে শুয়ে হাঁটু ভাঁজ করে নিজের মলদ্বারের মধ্যে দিয়ে সেটাকে ভেতরে ঢোকাবেন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করবেন। হয়তো ট্যাবলেটটা ঢোকানোর পরেই আপনার মলত্যাগের ইচ্ছে হতে পারে, কিন্তু না, সেই সময় একটু কষ্ট করে সেটাকে চেপে রাখবেন। কিছুক্ষণ বাদেই যদি আপনি বাথরুমে যান তখনই দেখবেন আপনার সঠিকভাবে মলত্যাগ হয়ে গেছে। ওষুধটাকে কাজ করার জন্য কিছুটা সময় দিতে হবে, তাই ওষুধটা ঢোকানোর সাথে সাথেই আপনি মলত্যাগের জন্য যাবেন না, কিছুক্ষণ বাদে যাবেন, 30 মিনিট থেকে 40 মিনিট বাদে যাবেন। দ্বিতীয় ওষুধ হচ্ছে ল্যাকচুলোজ। এটিও একটি ওটিসি বা ওভার দি কাউন্টার ড্রাগ, অর্থাৎ ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই আপনারা এই ওষুধটি দোকান থেকে সরাসরি কিনে খেতে পারেন। এই ওষুধটি আমাদের শরীরের বিভিন্ন অংশ থেকে জল টেনে এনে আমাদের বৃহদন্ত্রে আনে এবং আমাদের মল তৈরিতে সাহায্য করে। এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে আপনাকে 2টো জিনিস মাথায় রাখতে হবে, যে এই ওষুধটি আপনারা দিনে 2 বার করে খাবেন, 3 দিনের বেশি খাবেন না। যদি 3 দিনেও আপনাদের সমস্যার সমাধান না হয় তাহলে চিকিৎসকের কাছ থেকে অবশ্যই পরামর্শ নেবেন। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এই ওষুধটি তারা খেতে পারবেন না যাদের গ্যালাক্টোসেমিয়া নামক একটি বিরল রোগ রয়েছে, অথবা যাদের আইবিডি বা ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ নামক রোগ রয়েছে। তাছাড়া যাদের খুবই বেশি পেটের মধ্যে তীব্র যন্ত্রণা রয়েছে তারাও এই ওষুধটি খাবেন না, চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরেই খাবেন। বাকি যাদের এই সমস্যাগুলি নেই তারা এই ওষুধটি নির্দ্বিধায় খেতে পারেন, কিন্তু 3 দিনের বেশি নয়। 3 দিনের বেশি খাওয়ার পরেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে আপনাকে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ শুরু করতে হবে। নম্বর 3 হচ্ছে সোনাপাতা। এই ওষুধটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। ভারতবর্ষে এটি বিসাকোডাইল নামে পরিচিত। এই ওষুধটি আমাদের নাড়িভুঁড়িগুলির মধ্যে গতিবিধির সঞ্চার ঘটিয়ে মলত্যাগে সাহায্য করে। এই ওষুধটি খাওয়ার জন্য আপনাকে 2টা জিনিস মাথায় রাখতে হবে। নম্বর 1, খালি পেটে এই ওষুধটি খেতে হবে আপনাকে রাতের বেলা। এবং নম্বর 2, এই ওষুধটি কিন্তু একটি স্টিমুলেন্ট ল্যাক্সেটিভ, অর্থাৎ এই ওষুধটি দীর্ঘদিন ব্যবহার করা যাবে না। আপনি 3 দিন ব্যবহার করুন, যদি তাতেও আপনার উপকার না হয় তাহলে আপনাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ পরিবর্তন করতে হবে। এই ওষুধটি দীর্ঘদিন ব্যবহারের ফলে আমাদের নাড়িভুঁড়ির নিজস্ব গতিবিধির ক্ষমতা লোপ পায়, তাই জন্য এই ওষুধটি দীর্ঘদিন ব্যবহার করা উচিত নয়। 3 দিনের বেশি এই ওষুধটি ব্যবহার করবেন না। এখানে যেই ওষুধগুলির কথা আমি বললাম এই প্রত্যেকটি ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আপনার ডায়রিয়া বা পাতলা পায়খানা হতে পারে, পেটে সামান্য ব্যথা হতে পারে। কিন্তু যদি এই পার্শ্ব প্রতিক্রিয়া এর চেয়ে বেশি হয় বা বেশি দিন ধরে থাকে তাহলে আপনারা কোনোটাই ওষুধ এগুলো খাবেন না। আপনারা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিজেদের জন্য যেই ওষুধটা সবচাইতে শ্রেয় সেইটাই ব্যবহার করবেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করেছি কষা পায়খানার কারণ এবং তার ঘরোয়া উপায়ে সমাধান নিয়ে। আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি এই ধরনের ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের একটি ভিডিওতে। নমস্কার।